হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরেকটা গুরুত্বপূর্ণ সেশনে। আমরা প্রত্যেক দিন ঠিক সকাল 11টায় আলোচনা করে থাকি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজও তার কোনো ব্যতিক্রম নেই। ঠিক সকাল 11টা মানেই তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে গেছি 27শে জানুয়ারির গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। কিন্তু আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকছে একটু অন্য রকমভাবে। আমরা প্রতিদিন যেভাবে আলোচনা করি সেই রকমের আলোচনা তো করবই, কিন্তু একটু অন্য প্রসেসে অন্যভাবে আলোচনা করব। সেটা তোমরা যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন দেখলেই বুঝতে পারবে। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তাহলে আর বেশি ডিলে না করে স্টার্ট করে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি বা গুরুত্বপূর্ণ ক্লাসটি। তো চলো শুরু করা যাক, যেটি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো একদমই সবার প্রথমে যারা বলে রাখি, ক্লাসটিকে কিন্তু লাইক করে দিও, ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে শেয়ার করে দিও অবশ্যই করে বন্ধুদের মধ্যে, যাতে সকলে যুক্ত হয়ে যেতে পারে এই সেশনের মাধ্যমে বা এই সেশনের মধ্যে। তো সবার প্রথমে আমরা লাস্ট ক্লাসের যে রিক্যাপ, সেই লাস্ট ক্লাসে রিক্যাপ করব। অর্থাৎ যা যা আমরা গতকাল পড়েছি সেগুলোই আমরা একটু প্রশ্ন উত্তরের ধরনে দেখব, সঙ্গে কিছু এক্সপ্লেনেশন আমি রেখেছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের। তাহলে আমরা ডিরেক্টলি চলে আসছি আমাদের প্রথম আমাদের ইনফরমেশনে, যেখানে আমাদের লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কোন প্রাক্তন ভারতীয় ফুটবলারের মৃত্যুতে সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে। আমরা সকলেই দেখেছিলাম যে কারেক্ট আনসার কিন্তু ছিল ইলিয়াস পাশা, রাইট? ইলিয়াস পাশা কারেক্ট আনসার ছিল। কিন্তু যদি আমরা একটুখানি দেখি যে এই সম্পর্কে, যেখানে আমরা বলতেই পারছি বা লেখা রয়েছে, দেখো ইলিয়াস পাশা তিনি একজন বিশিষ্ট প্রাক্তন ভারতীয় ফুটবলার ছিলেন এবং তিনি তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিন্তু শোক প্রকাশ করেছেন। অর্থাৎ তার একটা অসামান্য কৃতিত্ব ছিল কিন্তু এই ফুটবল জগতে। ঠিক আছে, তো সকলে আশা করি বুঝতে পেরেছো। রাইট আনসার ইজ অপশন নাম্বার ডেফিনেটলি বি, ইলিয়াস পাশা শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আমরা চলে আসছি আমাদের পরবর্তী ইনফরমেশনে। পরবর্তী ইনফরমেশনে বলা হয়েছে 2025 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে কে ভূষিত হয়েছেন। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? ভূষিত হয়েছেন, অপশনে বলা হয়েছে এলেন জনসন সারলিফ, থাকছেন কোফি আন্নান, থাকছে গ্রাসা মাশেল এবং থাকছে মালালা ইউসুফজাই। 2025 সালে আমাদের যে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, সেই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছিলেন গ্রাসা মাশেলা। ঠিক আছে, তো এই সম্পর্কিত আমরা কিছু ইনসাইটস দেখে নিই। ঠিক আছে, যেমন এই যে গ্রাসা মাশেল, যিনি কিন্তু বিলং করেন মোজাম্বিক থেকে। আর এই গ্রাসা মাশেল তিনি শান্তি, মানবাধিকার এবং নারী ও শিশু কল্যাণে তার যে তার আজীবন অবদানের জন্য এই মর্যাদায় তিনি কিন্তু ভূষিত হয়েছিলেন। তাহলে আমরা দেখলাম যে গ্রাসা মাশেল তিনি কোথা থেকে বিলং করেন? তিনি কিন্তু বিলং করছেন বা তিনি বিলং করেন মোজাম্বিক থেকে। তিনি বিলং করেন মোজাম্বিক থেকে। মোজাম্বিক থেকে তিনি কিন্তু বিলং করছেন। ঠিক আছে, পরবর্তী আমরা চলে আসছি প্রশ্নতে, যেখানে বলা হয়েছে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারের ক্ষেত্রে বা শান্তি পুরস্কার মূলত কোন কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার মূলত কোন কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে? স্পোর্টস অ্যান্ড ডিজিটাল ইনোভেশন, এডুকেশন অ্যান্ড থাকছে সোশিয়াল জাস্টিস, থাকছে আমাদের অ্যারোনটিক্স অ্যান্ড নিউক্লিয়ার সায়েন্স এবং অপশন নাম্বার ডিতে থাকছে ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। আমরা দেখতেই পাচ্ছি যে এই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, যেটি কিন্তু আমাদের মূলত দেওয়া হয় স্পোর্টসের ক্ষেত্রে এবং ডিজিটাল ইনোভেশনের ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে এবং ডিজিটাল ইনোভেশনের ক্ষেত্রে আমরা মূলত অবজার্ভ করতে পারি। ঠিক আছে, তো এই যে পুরস্কারটি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি মূলত বিশেষ বিশেষ ক্ষেত্রে, যার মধ্যে ক্রীড়া, ডিজিটাল উদ্ভাবন এই মতো যে ক্ষেত্র, এই ক্ষেত্রের সঙ্গে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। আমরা গতকালকের যে নিউজ, সেই গতকালকের নিউজগুলোকে একবার রিক্যাপ করে নিচ্ছি, একবার ঝালাই করে নিচ্ছি, যাতে আমাদের ভুল না হয় বা আমরা ভুলে না যাই। এরপর আমরা আমাদের আজকের নিউজে যাব এবং সেই নিউজ থেকে কেমন ধরনের ইনফরমেশন বা প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা কিন্তু দেখব। ঠিক আছে, নেক্সট, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনায় কত টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা প্রদান করা হয়?
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনায় কত টাকা পর্যন্ত ক্যাশলেস অর্থাৎ নগদহীন চিকিৎসা প্রদান করা হয়? 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ না 15 লক্ষ? অবশ্যই করে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আমাদের ক্যাশলেস অর্থাৎ নগদহীন যে টাকা, সেই নগদহীন টাকা প্রদান করা হয়ে থাকে। তাহলে পাঞ্জাব সরকার মূলত রাজ্যের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, পাঞ্জাব সরকার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার অধীনে বা আওতায় প্রায় 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস বা নগদহীন চিকিৎসার সুবিধা কিন্তু দিচ্ছে। ঠিক আছে, তাহলে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেসের যে সুবিধা, সেই সুবিধা কিন্তু দিচ্ছে পাঞ্জাব সরকার তার নাগরিকদের স্বাস্থ্যকে সুরক্ষিত করার জন্য। পরবর্তী পার্টিতে চলে আসছি। বলা হয়েছে যে গোয়া স্টারলিংকের সাথে প্রধানত কোন উন্নতির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? গোয়া স্টারলিংকের সাথে প্রধানত কোন উন্নতির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? অপশানে বলা হয়েছে ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার, বলা হয়েছে ডিজিটাল কানেক্টিভিটি, বলা হয়েছে পোর্ট মডার্নাইজেশন, বলা হয়েছে সোলার এনার্জি ডেভেলপমেন্ট। তো দেখো, এখানে আমাদের গোয়া স্টারলিংকের সাথে বাণিজ্যের উন্নতির কথা বলা হয়েছে, আর তার জন্য একটি মৌ স্বাক্ষর করেছে, আর সেই মৌ স্বাক্ষর করা হয়েছে মূলত ডিজিটাল কানেক্টিভিটির জন্য। ডিজিটাল যে কানেক্টিভিটি, সেই ডিজিটাল কানেক্টিভিটির উন্নতির জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গোয়া রাজ্য সরকার বা গোয়া সরকার প্রত্যন্ত অঞ্চলের, গোয়া সরকার প্রত্যন্ত অঞ্চলের দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা এবং ডিজিটাল সংযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এলন মাস্কের স্টারলিংকের সাথে এই চুক্তিটিকে বা এই মৌটিকে কিন্তু স্বাক্ষর করেছেন। ঠিক আছে, নেক্সট, রাজোরপে পিওএস কোন ভূমিকা পালনের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অনুমোদন পেয়েছে? রাজোরপে পিওএস কোন ভূমিকা পালনের জন্য আরবিআই এর অনুমোদন পেয়েছে? অবশ্যই করে অফলাইন পেমেন্ট এগ্রিগেটরের যে ভূমিকা, সেই ভূমিকা পালনের জন্য অনুমোদন পেয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভাল পেয়েছে। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রাজোরপেকে বা আরবিআই রাজোরপেকে অফলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য অনুমতি দিয়েছে, এবং যার ফলে তারা সরাসরি ফিজিক্যাল স্টোরে পেমেন্ট সলিউশন দিতে পারবে। ফিজিক্যাল স্টোরে পেমেন্ট সলিউশন কিন্তু তারা দিতে পারবে, সেই কারণের জন্য রাজোরপেকে এই অনুমতি প্রদান করেছে। পরবর্তী পার্ট বা পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই কোন ফিনটেক কোম্পানিকে টিপিএপি অনুমোদন দিয়েছে? তোমরা দেখতেই পারছো যে জেট নামক যে একটি ফিনটেক বা ফাইন্যান্সিয়াল টেকনোলজি অর্গানাইজেশন রয়েছে, তো সেই ফিনটেক অর্গানাইজেশনকে কিন্তু অনুমতি দিয়েছে, যার নাম কি? যার নাম হচ্ছে জেট। ঠিক আছে, তো জেট এখন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার। জেট এখন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসেবে কাজ করার অনুমোদন পেয়েছে, এবং যা তাদের ইউপিআইতে ইকোসিস্টেমের কাজ করার সুযোগ কিন্তু অবশ্যই করে দিয়েছে। তাহলে এনপিসিআই জেট নামক ফিনটেক কোম্পানিকে টিপিএপি অনুমোদন দিয়েছে। উত্তরপ্রদেশের প্রথম কোন শহর 100% বৈজ্ঞানিক পদ্ধতিতে পৌর বজ্র প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা হয়েছে? কোন শহরে? আমরা সকলেই জানি যে উত্তরপ্রদেশের লখনৌতে এই 100% বৈজ্ঞানিক পদ্ধতিতে পৌর বর্জ্য পদার্থ বা বর্জ্য প্রক্রিয়াজাতকরণে নিশ্চিত করা হয়েছে। তাহলে অবশ্যই করে আনসার আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে, এবং লখনৌ শহর এই বর্জ্য ব্যবস্থাপনায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে মিউনিসিপাল বর্জ্য বা আবর্জনা প্রসেসিং করাও কিন্তু হচ্ছে। তাহলে অবশ্যই করে নোট ডাউন করে নিতে হবে যে লখনৌ শহর এই বর্জ্য ব্যবস্থাপনা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তো ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের ডি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে,
দেখো এই যে আমরা দেখলাম যে ইনফরমেশনগুলো বা প্রশ্নগুলো, এগুলো থেকে আমরা কিছু কুইক রিভিশন করতে পারি এরকম ডায়াগ্রামের মাধ্যমে, ঠিক আছে। কারণ দেখো নিউজের মধ্যে আমাদের গতকাল ছিল দুটি ফিনটেক সংস্থা, একটা হচ্ছে রাজোরপে, একটা হচ্ছে জেড। তো এনপিসিআই অনুমোদন করেছে জেডকে, আর রাজোরপেকে অনুমোদন করেছে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো দেখো বিষয়টা, যদি আমরা রাজোরপের কথা বলি, মূলত অফলাইন এগ্রিগেটরের জন্য এই অ্যাপ্রুভালটা দিয়েছে। অন্যদিকে যদি আমরা জেটের কথা বলি, জেটের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে কিন্তু টিপিএপি, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন পোর্টাল হিসেবে, রাইট। তাহলে আমরা বলতে পারি যে রেগুলেটরি বডি এখন ফিনটেক যে কোম্পানি, সেই ফিনটেক কোম্পানিগুলিকে আরো বেশি কাঠামোগত অনুমোদনের আওতায় কিন্তু আনছে। এটা আমরা রিপ্রেজেন্ট ট্রেন্ড থেকে কিন্তু বুঝতে পারছি, অর্থাৎ নতুন আমাদের যে নিউজ বা কারেন্ট যে নিউজ, গতকালের যে নিউজ, সেই নিউজ দেখে আমরা বুঝতে পেরেছি। তাহলে এই পার্টিকুলার নিউজটা হয়ে যাচ্ছে আমাদের ফিনটেক সংস্থা, মানে ফিনটেকের উপর একটা বিপ্লব, ফিনটেকের উপর একটা রেভলিউশন। ঠিক একই রকম ভাবে আমরা যদি রাজ্যভিত্তিক কিছু উন্নয়নের চিত্র দেখি, অল ওভার কান্ট্রিতে আমরা গতকাল পেয়েছিলাম তিনটে মোস্ট ইম্পর্টেন্ট রাজ্য, যেখানে রয়েছে পাঞ্জাব, রয়েছে উত্তরপ্রদেশ এবং রয়েছে গোয়া। পাঞ্জাবে কি হয়েছে? পাঞ্জাবে হয়েছে 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা লঞ্চ করা হয়েছে। অন্যদিকে যদি আমরা উত্তরপ্রদেশের কথা বলি, তাহলে সেখানে বজ্র ব্যবস্থাপনার আধুনিকীকরণ করা হয়েছে। এবং যদি আমরা গোয়ার কথা বলি, তাহলে গোয়া হয়েছে কিন্তু স্টারলিং স্যাটেলাইটের ইন্টারনেট। গোয়া মূলত স্টারলিং স্যাটেলাইট যে ইন্টারনেট, সেই স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেটের যে পরিষেবা, সেই পরিষেবা সম্পর্কে একটি মৌ স্বাক্ষর কিন্তু করেছে গোয়ার সাথে। তাহলে এই আমাদের গতকালের নিউজে রাজ্যভিত্তিক উন্নয়নের চিত্র হিসেবে বা রাজ্য হিসেবে আমরা কিন্তু এই তিনটে রাজ্যই পেয়েছিলাম, ঠিক আছে। তো প্রতিটি রাজ্য তাদের যে নিজস্ব চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলি মোকাবিলার প্রযুক্তি এবং পলিসিকে কিন্তু রীতিমতো ব্যবহার করছে, ঠিক আছে। রাজ্যভিত্তিক নিউজের পর আমরা দেখবো এবার স্বীকৃতি বা শ্রদ্ধাঞ্জলি। স্বীকৃতি ও শ্রদ্ধাঞ্জলি বলতেই পারো। যেমন যদি আমরা বলে থাকি সম্প্রতি স্মরণ করা হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে কাকে? ইলিয়াস পাশাকে। তিনি একজন ফুটবলার, তো তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তো তাকে সম্মান জ্ঞাপন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে। অন্যদিকে আবার গ্রাসা মাশেলকেও কিন্তু আমাদের শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে এবং বৈশ্বিক পরিবর্তনের কাণ্ডারির জন্য, ঠিক আছে। তাহলে ক্রীড়া থেকে একদমই সমাজসেবা সব ক্ষেত্রেই অবদানের স্বীকৃতি কিন্তু একদমই দেওয়া হচ্ছে আমাদের ভারত সরকারের তরফ থেকে। আমরা মূলত স্বীকৃতি ও শ্রদ্ধাঞ্জলি দেখলাম। এবার আমরা যা যা দেখেছিলাম গতকালের নিউজ, সেটা এক নজরে একটা ট্যাবুলার ফরম্যাটে দেখে নাও। দেখো, যদি আমরা বলে থাকি যে স্পোর্টসের টপিকের মধ্যে ইলিয়াস পাশা ছিল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ট্রিবিউট করেছে। অ্যাওয়ার্ড হিসেবে আমরা পেতে পারি গ্রাসা মাশেলকে ইন্দিরা গান্ধী প্রাইজে ভূষিত করা হয়েছে। হেলথের ক্ষেত্রে পাঞ্জাব গভর্নমেন্ট রয়েছে, কারণ 10 লক্ষ টাকা ক্যাশলেস ট্রিটমেন্ট করা হবে, স্কিম প্রোভাইড করা হয়েছে। টেকের দিক থেকে গোয়া এবং স্টারলিং একসাথে একটি মৌ স্বাক্ষর করেছে ডিজিটাল কানেক্টিভিটির জন্য, রাইট। অন্যদিকে যদি আমরা রাজোরপের কথা বলে থাকি, তাহলে রাজোরপে মূলত অফলাইন এগ্রিগেটর হিসেবে কাজ করতে চলেছে। জেড একটি আমাদের ইউপিআই এবং যেটা কিনা এনপিসিআই এর দ্বারা অ্যাপ্রুভাল পেয়েছে। এবং সবশেষে থাকছে আমাদের উত্তরপ্রদেশের লখনৌ হয়ে গেছে কিন্তু 100% প্রসেসিং, ঠিক আছে, 100% কিন্তু প্রসেসিং। তাহলে এক নজরে আমরা গতকালকের যে পার্ট, সেই গতকালকের পার্ট আমরা অবশ্যই করে দেখে নিলাম। এবার চলে আসবো আজকের আমাদের গুরুত্বপূর্ণ নিউজে, আজকের আমাদের ইম্পর্টেন্ট হেডলাইন্সে। তার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের WBSSC গ্রুপ সিরির চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে, তাই জলদি করে যুক্ত হয়ে যেও মাত্র 499 টাকায়। মাত্র 499 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই যদি তোমরা কোড ইউজ করো YT107, তাহলে তোমরা পেয়ে যাবে এর উপরে এক্সট্রা ডিসকাউন্ট, এবং ডিসকাউন্ট পেয়ে তোমরা পেয়ে যাবে সেটা 474-এ, ঠিক আছে। 474 রুপিসে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই জলদি যারা তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাও বা কানেক্ট করতে চাও, এই নাম্বারটিকে নোট ডাউন করে নিও, 9836778123। এই পার্টিকুলার নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। এই কুইক রিভিশন সিরিজ থেকে তোমরা এই প্রত্যেকটা বিষয়কে পেয়ে যাচ্ছ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো আমাদের আজকের ইম্পর্টেন্ট হেডলাইন্স। তার মধ্যে প্রথমেই কিন্তু থাকছে কৌশলগত এবং বৈশ্বিক ঘটনা প্রবাহ।
মানে আমাদের আজকের যে নিউজ, সেই আজকের নিউজে কিন্তু রীতিমতো যেমন টেকনোলজিক্যাল আমাদের ইনফরমেশন রয়েছে, ঠিক একই রকম ভাবে বৈশ্বিক ঘটনা প্রবাহ থাকছে। তার একটা ব্রিফ দেখবো কিন্তু আমাদের আজকের এই সেশনের মাধ্যমে, আজকের এই ক্লাসের মাধ্যমে। ঠিক, তো আমরা আজকের এই পর্বে বা আমাদের যে আলোচ্য থাকছে সেই আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি, অর্থাৎ আলোচ্য সূচি কি কি। দেখো, সবার প্রথমে আমরা দেখবো যে ট্রাম্প বনাম জেপি মর্গান, যেটা একটা রাজনৈতিক নিউজ বলতে পারো, ঠিক আছে। তারপর অবশ্যই করে আমরা দেখবো ভারতের নির্বাচন কমিশনের ইসিআই নেট, অর্থাৎ যেটা পুরোটাই হচ্ছে প্রশাসন রিলেটেড। থাকছে আফ্রিকার এআই হরাইজন 1000 নামক একটি আমাদের বিষয়, যেটা কিনা একটা আমাদের স্বাস্থ্যের সঙ্গে যোগসূত্র রয়েছে। থাকছে পরিবেশের সঙ্গে জড়িত কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম, কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম এটা থাকছে। যদি আমরা বলে থাকি আমাদের কর্পোরেটের সঙ্গে জড়িত ইন্টারনাল লিমিটেডের নেতৃত্ব। থাকছে আমাদের আজকের পর্বে প্রতিরক্ষা অর্থাৎ মিলিটারি কোয়ান্টাম মিশন। থাকছে আমাদের আজকে দক্ষতা, মূলত স্কিল এক্সিলেটর এমএসডি, এবং অবশ্যই করে থাকছে কূটনীতি, ভারত এবং নামিবিয়ার যে সম্পর্ক, সেই ভারত এবং নামিবিয়ার সম্পর্ক। তাহলে আজকের এই যে সারসংক্ষেপ ক্লাসে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আমি, এই বিষয়গুলোই নিয়ে কিন্তু আমরা ডিটেল ডিসকাশন করব। ঠিক আছে, তো সবার প্রথম আমরা চলে আসছি আমাদের যে ট্রাম্প বনাম জেপি মর্গান চেস। এই যে ট্রাম্প বনাম জেপি মর্গান চেস কেন নিউজে, কারণ এটি আমাদের হচ্ছে একটি আইনি এবং কর্পোরেটের মধ্যে সংঘাত। ঠিক আছে, ভালো করে দেখো যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেপি মর্গান চেস এবং তার সিইও জেমি ডিমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঠিক আছে, কি কারণে মামলা দায়ের করেছেন, এর অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা এবং ব্যাংকটি ওক আইডিওলজি দ্বারা রীতিমতো কিন্তু পরিচালিত হচ্ছে। তো এর জন্য একটা কিন্তু দাবির পরিমাণও করেছে অ্যামাউন্ট হিসেবে। সেটা কত? সেটা হচ্ছে $5 বিলিয়ন। সেটা কত? সেটা হচ্ছে আমাদের $5 বিলিয়ন। তাহলে ট্রাম্প বনাম যদি আমরা জেপি মর্গান চেসের কথা বলি, তাহলে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেপি মর্গান চেস এবং তার সিইও আমাদের ডিমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার অভিযোগটা কি? অভিযোগ হয়ে যাচ্ছে কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা এবং ওক আইডিওলজি দ্বারা পরিচালিত করা হয়েছে। তো এর জন্য অ্যামাউন্ট হিসেবে দাবির পরিমাণ করা হয়েছে মাত্র $5 বিলিয়ন। ঠিক, পরবর্তী ইনফরমেশন, নির্বাচন কমিশনারের ইসিআই নেট প্ল্যাটফর্ম। ভালো করে দেখো এই বিষয়টি, এটি মূলত হচ্ছে একটি ডিজিটাল নির্বাচন ব্যবস্থা। ঠিক আছে, যদি আমরা দেখে থাকি যে ICDEM 2026 সালের ভারতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ কিন্তু গ্রহণ করে। তাহলে ICDEM 2026 সম্মেলনে ভারতীয় নির্বাচন কমিশন এই উদ্যোগটিকে কিন্তু গ্রহণ করেছে এবং এই উদ্যোগের নাম হচ্ছে ইসিআই নেট। এই উদ্যোগের নাম হচ্ছে ইসিআই নেট, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেট, অর্থাৎ সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম। কি উদ্দেশ্য এটি করা? উদ্দেশ্যটা বা অবজেক্টিভটা কি? উদ্দেশ্য হচ্ছে মূলত নির্বাচন সংক্রান্ত সকল তথ্য ও পরিষেবার জন্য একটি ওয়ান স্টপ সলিউশন প্রদান করা। একটি ওয়ান স্টপ সলিউশন কিন্তু প্রদান করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। তাহলে আমরা যেমন উদ্দেশ্য দেখলাম, ঠিক একই রকম ভাবে কে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের নামও দেখলাম। কবে এটা হয়েছে? মূলত এটা হচ্ছে 21 থেকে 23 জানুয়ারিতে। 21 থেকে 23 জানুয়ারিতে হয়েছে। কোন স্থানে হয়েছে? হয়েছে নিউ দিল্লির ভারত মণ্ডপমে। ঠিক আছে, নিউ দিল্লির যে ভারত মণ্ডপম, সেই ভারত মণ্ডপমে কিন্তু এটি হয়েছে। তাহলে নির্বাচন কমিশনের যে ইসিআই নেট প্ল্যাটফর্ম সেটা আমরা দেখে নিলাম। নেক্সট হচ্ছে প্রজেক্ট হরাইজন 1000। প্রজেক্ট হরাইজন 1000 যেটি আফ্রিকা এবং এআই প্রযুক্তির একটি মেলবন্ধন আমরা বলতে পারি। ঠিক আছে, যেখানে অংশীদারি থাকছে আমাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং সঙ্গে থাকছে ওপেন এআই। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং সঙ্গে থাকছে কিন্তু ওপেন এআই। যার লক্ষ্য কি? যার লক্ষ্য হচ্ছে 2028 সালের মধ্যে আফ্রিকার 1000 প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এআই স্থাপন। তাহলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ওপেন এআই এর অংশীদারিত্বে থাকছে এবং যেখানে লক্ষ্য হিসেবে থাকছে 2028 সালের মধ্যে আফ্রিকার প্রায় 1000 প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এআই স্থাপন করা। কবে শুরু হয়েছে? শুরুর স্থান কত? শুরু হয়েছে মূলত আমাদের রাওয়ান্ডাতে এটি কিন্তু স্টার্ট হয়েছে। এটি
আমাদের রাওয়ান্ডাতে শুরু হয়েছে। যদি আমরা বলি যে এআই এর কাজটা কি, এআই এর কাজ হচ্ছে এক্ষেত্রে যে রোগী নিবন্ধন করা, ঠিক আছে, ট্রাইয়েজ দেখা, ডকুমেন্টেশন করা, ফলো আপ রাখা এবং তার পাশাপাশি স্থানীয় ভাষায় চিকিৎসা তথ্য রীতিমতো প্রদান করা। এই প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা কাজই কিন্তু হচ্ছে এআই এর, ঠিক আছে, যেটা অবশ্যই করে আমাদের একটি গ্লোবাল হেলথ, আর সেই গ্লোবাল হেলথের সঙ্গে এআই এর কি সম্পর্ক সেটা আমরা দেখলাম। তো এর জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে কিন্তু 2028 সাল পর্যন্ত, 2028 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের $50 মিলিয়ন কিন্তু এক্সপেন্স হয়েছে। নেক্সট হচ্ছে কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম 2026, যেটি একটি গ্রিন হাউস গ্যাস নির্গমনের একটি নিয়ন্ত্রণ বা যাকে আমরা জিইআই বলে থাকি। এর জন্য যে নতুন পদক্ষেপ, এর নতুন পদক্ষেপটা কি? ভারত সরকার, মানে ভালো করে দেখো রীতিমতো, এখানে আমাদের এটি কার্যকর হয়েছে আমাদের 13ই জানুয়ারিতে, ঠিক আছে। এবার দেখো এটা যেখানে আমাদের একটা সার্কুলার ওয়েতে কিন্তু জিনিসটা ঘুরছে। যদি আমরা ধরো বলি এখান থেকে, অর্থাৎ নতুন পদক্ষেপ নিয়েছে ভারত সরকার তার কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিমে আরো নতুন খাত অন্তর্ভুক্ত করে জিইআই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাহলে ভারত সরকার কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিমে আরো নতুন খাত অন্তর্ভুক্ত করে জিইআই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, ঠিক আছে। তারপর আমাদের রীতিমতো বলতে পারো যে পেট্রোলিয়াম, রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল অ্যান্ড সেকেন্ডারি অ্যালুমিনিয়াম, এই যে ক্ষেত্র বা এই যে সেক্টর, এই সেক্টরগুলিকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সর্বশেষে আমরা বলতে পারি যে মোট 490টি সংস্থার জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করা হয়েছে। তাহলে এই বিষয়টি দেখো পুরো একটা সার্কুলার ওয়েতে ঘুরছে, চক্রাকার ওয়েতে ঘুরছে। এটি হচ্ছে কিন্তু আমাদের কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম 2026, যেটি গ্রিন হাউস গ্যাস নির্গমনের একটা নিয়ন্ত্রণ বা জিআই আমরা পেয়ে থাকি। পরবর্তী পার্টে হচ্ছে আমাদের ভারত ও নামিবিয়ার যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্ক, যেখানে সহযোগিতার ক্ষেত্র হিসেবে থাকছে আমাদের অবশ্যই করে প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ, ক্রিটিক্যাল মিনারেলস, যাকে আমরা, এবং কৃষি, স্বাস্থ্য, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এই ক্ষেত্রগুলি কিন্তু অবশ্যই করে আমাদের পড়ছে। অন্যদিকে যদি আমরা বলে থাকি প্রতিনিধি দল, প্রতিনিধি দলটা কি? আমরা জানি যে গণেশ কাইন এবং নামিবিয়ার হচ্ছে চার্লস জোসেফ, এই যে নাম আমাদের গণেশ কাইন এবং চার্লস জোসেফ, এনারাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্রতিনিধি দল, ভারত থেকে এনি, আর নামিবিয়া থেকে হচ্ছে আমাদের চার্লস জোসেফ। অন্যদিকে যদি আমরা বলি এর রেজাল্ট বা ফলাফল কি হতে পারে, ফলাফলটি হচ্ছে কিন্তু উভয় দেশ পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা জোরদার করতে কিন্তু সম্মত হয়েছে। তাহলে এই বিষয়গুলিকে কিন্তু নোট করে রাখতে হবে, মানে কোন কোন ক্ষেত্র সহযোগিতা করেছে, প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন, এবং আমাদের ফলাফলটাই বা কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্কিল এক্সিলারেটর। তো দেখো ভালো করে, এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ভারতের দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রণালয় অর্থাৎ এমএসডি এবং বিশ্ব অর্থনৈতিক যে ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয় বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য হচ্ছে ভারতে স্কিল অ্যাক্সিলারেটরকে স্থাপন করা, এবং মূল ফোকাস হিসেবে কিন্তু পড়ছে আমাদের উদ্ভাবন বৃদ্ধি, থাকছে সরকারি বেসরকারি সহযোগিতা, এবং থাকছে টিভিইটি এর মাধ্যমে দক্ষতার ঘাটতি পূরণ। এই প্রতিটি বিষয়কেই কিন্তু মূল ফোকাস পয়েন্ট হিসেবে কনসিডার করা হয়েছে এই স্কিল এক্সিলারেটরের মধ্যে, ঠিক আছে, যেটি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সঙ্গে একটি চুক্তি আমরা বলতে পারি। নেক্সট দেখো, মিলিটারি কোয়ান্টাম মিশন পলিসি, ভবিষ্যতের একটি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি, যেখানে আমাদের 4টি স্তম্ভ কি কি, কোয়ান্টাম কমিউনিকেশন, কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম সেন্সিং অ্যান্ড মেট্রোলজি, এবং হচ্ছে কোয়ান্টাম আমাদের মেটেরিয়ালস অ্যান্ড ডিভাইস। এই যে 4টি স্তম্ভ, এই 4টি স্তম্ভের ওপর কিন্তু আমাদের দাঁড়িয়ে রয়েছে এই মিলিটারি কোয়ান্টাম মিশন পলিসি, যেটি প্রকাশ করেছে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। এটি প্রকাশ করেছে, যার লক্ষ্য হচ্ছে ত্রিজের সেবা অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ার, সেই আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের যে সক্ষমতা, সেই সক্ষমতাকে বৃদ্ধি করা, এবং যেটা কত সালে হয়েছে 2026-এর 22শে জানুয়ারি, অর্থাৎ এই মাসের 22 তারিখে আমাদের কিন্তু এটি হয়েছে।
নেক্সট পার্টে চলে আসছি ইন্টারনাল লিমিটেড, অর্থাৎ শীর্ষ যে নেতৃত্ব দল, মানে যেটা হচ্ছে জোম্যাটো রিব্র্যান্ডিং, সেই জোম্যাটো রিব্র্যান্ডিং থাকছে এবং যেখানে ভাইস চেয়ারম্যান হয়ে যাচ্ছেন আমাদের দীপেন্দর গোয়েল, তিনি এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন নতুন প্রকল্প স্ট্র্যাটেজি আমরা বলতে পারি, ঠিক আছে। এবং যদি আমরা বলে থাকি যে গ্রুপ সিইও হয়ে যাচ্ছেন আলভিন্দর সিং দিন্দাসা এবং যিনি বর্তমানে ব্লিঙ্কিটেরও কিন্তু সিইও, ঠিক আছে। পূর্বে এটার নাম কিন্তু ছিল জোম্যাটো লিমিটেড, বর্তমানে নাম হয়ে যাচ্ছে ইটারনাল। যারা যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করনি, চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, এবং কেমন লাগছে ক্লাসটা, কেমন লাগছে প্রেজেন্টেশনটা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। ক্লাসটিকে শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, ঠিক আছে। নেক্সট, যদি আমরা আমাদের আজকের যে পুরো নিউজটা দেখলাম সেখানে একটা টাইম লাইন দেখি, তাহলে দেখতে পাবে যে 13ই জানুয়ারি কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম লঞ্চ হয়েছে। 21 থেকে 22 জানুয়ারিতে আমাদের ইসিআই নেট সম্মেলন হয়েছে নিউ দিল্লির আমাদের ভারত মণ্ডপমে। তারপরে হচ্ছে 22 জানুয়ারিতে মিলিটারি কোয়ান্টাম প্রকাশ। 1 ফেব্রুয়ারিতে হতে চলেছে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল লিমিটেড, যার দ্বারা নতুন নেতৃত্ব দেবে। এবং 2028 সালের মধ্যে একটা টার্গেট রাখা হয়েছে যে হরাইজন 1000 এর লক্ষ্যমাত্রা, যেটা কিন্তু আফ্রিকার তরফ থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সময় রেখা, ক্রিটিক্যাল টাইম লাইন, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট, কিছু শব্দ ভান্ডার রয়েছে, যেমন হচ্ছে ইসিআই হরাইজন 1000। এই যে হরাইজন 1000 সেটা কিসের সঙ্গে জড়িত? স্বাস্থ্য খাতে এআই ব্যবহারের গ্লোবাল প্রজেক্ট, ঠিক আছে। যদি আমরা এমএসডির কথা বলে থাকি, এমএসডি হয়ে যাচ্ছে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তার মন্ত্রণালয়, ঠিক আছে। মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়র। আমাদের সিডিএস অবশ্যই করে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান রয়েছেন। এদিকে রয়েছে ইসিআই নেট, নির্বাচন কমিশনের সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম, জিইআই হয়ে যাচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন ইন্টেন্সিটি, এবং যেটি কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস নির্গমনের সঙ্গে জড়িত। এবং সর্বশেষে থাকছে আমাদের টিভিইটি, যেটি কারিগরি ও বৃত্তিমূলকের একটি শিক্ষা, কিন্তু একটি শিক্ষা আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো যা যা নিউজ, এই পুরোটা একটা মানচিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে যে একদমই এদিকে রয়েছে আমাদের যুক্তরাষ্ট্র, যেখানে ইউএসএ, অর্থাৎ যেখানে ট্রাম্প এবং জেপি মর্গ্যানের মামলা চলছে। অন্যদিকে যদি আমরা বলে থাকি যে ভারতবর্ষে ইসিআই নেট, কার্বন বাজার, স্কিল এক্সিলারেটর, কোয়ান্টাম মিশনের প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এর মধ্যে ঢুকে রয়েছে। যদি আমরা নামিবিয়ার কথা বলি, নামিবিয়ার হয়ে যাচ্ছে ভারতের সাথে এফওসি বৈঠক কিন্তু করেছে। এবং আমাদের রাওয়ান্ডা, যেটা কিনা নিউ হরাইজেনের মূলত এআই এর যে প্রজেক্ট, সেই এআই এর প্রজেক্টের সঙ্গে জড়িত। সেটা কোথায়? সেটা হয়ে যাচ্ছে অবশ্যই করে আমাদের রাওয়ান্ডাতে। তাহলে এটা হচ্ছে আমাদের মানচিত্রের যে ঘটনা প্রবাহ সেটা আমরা কিন্তু দেখলাম। এখানে এক নজরে আমাদের কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের প্রথমেই থাকছে কিন্তু ট্রাম্প অবশ্যই করে মূল ব্যক্তি, যেখানে $5 বিলিয়ন মামলা, প্রধান তথ্য পেয়ে থাকছি আমরা এখান থেকে। প্রযুক্তির ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের নির্বাচন কমিশন, ইসিআই এর নিউ দিল্লির ভারত মণ্ডপমে হয়েছে। গেটস এবং ওপেন এআই তারা যৌথভাবে হচ্ছে আমাদের লঞ্চ করেছে $50 মিলিয়ন, এবং আফ্রিকার সঙ্গে সম্পর্কিত। ভারত সরকারের মূলত 490টি সংস্থা এবং কার্বন স্কিম রয়েছে। ভারত নামিবিয়ার আমাদের মূলত জ্ঞানেশ আইন এবং চার্লস ফোজোভ তারা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। জেনারেল অনিল চৌহান রয়েছেন কোয়ান্টাম মিশনের ক্ষেত্রে, এবং অবশ্যই করে ভাইস চেয়ারম্যান অর্থাৎ ইটারনালে থাকছে কিন্তু আমাদের দীপিন্দর গোয়েল। তাহলে এই হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেই তথ্যগুলি মোস্ট ইম্পর্টেন্ট ফর কুইক রিভিশন, ঠিক আছে। ওকে, তো আমরা এবার চলে আসবো আমাদের আজকের ইম্পর্টেন্ট এমসিকিউজ, যা যা পড়লাম তার উপর ভিত্তি করে কিছু এমসিকিউজ। তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। অর্থাৎ যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে, গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, ঠিক আছে, এবং ক্লাসটিকে লাইক করে ফেলো। তো আমাদের এমসিকিউর আজকে যা যা নিউজ পড়লাম তার উপর ভিত্তি করে সিএতে যাবো। তার আগে বলে রাখি যে তোমরা যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি কুইক রিভিশন সিরিজে, গ্রুপ সিরিজ, তারা যুক্ত হয়ে যেও। মাত্র 499 টাকায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। কোড ইউজ করলে আরও ডিসকাউন্ট হয়ে তোমরা 474 পেয়ে যাবে। তার জন্য কোড ইউজ করো 1YT107, এই কোডটিকে অবশ্যই করে কিন্তু ইউজ করতে ভুলো না। তোমরা এই কোর্সের মধ্যে এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু ইন ডিটেলে পেয়ে যাবে। কোনো যদি জিজ্ঞাসা থাকে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
ঠিক আছে, চলে আসছে আমাদের এমসিকিউস পার্টে। ঠিক আছে, চলে আসছে আমরা এমসিকিউর পার্টে। তো তার মধ্যে প্রথম যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কোন ব্যাংকের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নোটিশ ছাড়াই আমাদের উন্ড বন্ধ করার অভিযোগে মামলা এনেছে? আমরা সকলেই জানি সেটা হয়ে যাচ্ছে আমাদের জেপি মর্গ্যান চেজ, রাইট। তো এই ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে ব্যাংকটি কোনো কারণ দর্শানো বা নোটিশ ছাড়াই তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, যা তার ব্যবসায়িক সুনামে অনেকটাই কিন্তু আঘাত এনেছে। তাহলে এখানে তোমাদের এক্সপ্লানেশন রয়েছে, এক্সপ্লানেশনটাও তোমরা কিন্তু একই রকমভাবে দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, ডোনাল্ড ট্রাম্প তার মামলায় কত অর্থ ক্ষতিপূরণের দাবি করেছেন? 10 বিলিয়ন ডলার, 3 বিলিয়ন ডলার, 5 বিলিয়ন ডলার, না থাকছে 1 বিলিয়ন ডলার? যদি আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা বলে থাকি, তাহলে ডোনাল্ড ট্রাম্প তার মামলায় মূলত 5 বিলিয়ন ডলার, সেই 5 বিলিয়ন ডলারের কিন্তু আমাদের ক্ষতিপূরণের দাবি করেছে। এবং এই বিশাল অঙ্কের যে ক্ষতিপূরণের দাবি, এটি মামলাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় কর্পোরেট পলিটিক্যালের দ্বন্দ্বে রীতিমতো পরিণত করেছে। ঠিক আছে, নেক্সট বলো। নেক্সট দেখো, বলা হয়েছে IICDEM 2026-এর চলাকালীন নির্বাচন কমিশন কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? ডিজিভোট, ই ব্যালট, থাকছে ইসিআই নেট এবং থাকছে ভোটার কানেক্ট। তো দেখো, যদি আমরা IICDEM এর কথা বলি 2026-এর, তাহলে এর চলাকালীন নির্বাচন কমিশন মূলত নেবে হচ্ছে হরাইজন, কোথায় গেল, ইসিআই নেট, ইসিআই নেট। আর এই যে ইসিআই নেট, যেটা হচ্ছে এই প্ল্যাটফর্মটি মূলত নির্বাচনী তথ্য ব্যবস্থাপনা এবং ছোটদের সাথে যোগাযোগের সহজ করার জন্য এটি তৈরি করা হয়েছে। তো অবশ্যই করে অপশন নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। IICDEM 2026-এর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2026-এর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লির কোথায়? ভারত মণ্ডপমে। নিউ দিল্লির ভারত মণ্ডপমে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হরাইজন 1000 এর উদ্যোগ চালু করতে ওপেন এআই এর সঙ্গে কোন সংস্থা সহযোগিতা করেছে? গেটস ফাউন্ডেশন, WHO, ইউনিসেফ, না থাকছে বিশ্ব ব্যাংক? যদি আমরা বলি যে হরাইজন 1000 অর্থাৎ 1000 উদ্যোগে চালু করতে ওপেন এআই এর সঙ্গে কোন সংস্থা সহযোগিতা করেছে? অবশ্যই করে সহযোগিতা করেছে আমাদের গেটস ফাউন্ডেশন কিন্তু আমাদের সহযোগিতা করেছে বা সাহায্য করেছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জানুয়ারি 2026-এ ভারতে কোন খাতগুলোকে জিইআই অর্থাৎ গ্রিন এনার্জি ইনিশিয়েটিভের লক্ষ্যমাত্রা আনা হয়েছে? আইটি থাকছে আমাদের এখানে, আইটি ও টেলিকম থাকছে, আমাদের পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল, থাকছে আমাদের এভিয়েশন এবং ট্যুরিজম, থাকছে ব্যাংকিং ও বিমা। তো যদি আমরা বলে থাকি, আমাদের এক্ষেত্রে আনসার কিন্তু হয়ে যাচ্ছে পেট্রোকেমিক্যাল এবং টেক্সটাইল ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, ভারত ও নামিবিয়ার আলোচনায় কোন ক্ষেত্রে সহযোগিতার বাড়ানো নিয়ে জোর দেওয়া হয়েছে? তখন অবশ্যই করে তোমরা বলবে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রতিরক্ষার খাতে। গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রতিরক্ষার যে ক্ষেত্র, সেই প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাই আমাদের এই বিষয়টিকে, অর্থাৎ আমাদের ভারত নামিবিয়ার যে আলোচনা, সেই আলোচনাটি। নেক্সট হচ্ছে, দক্ষতা উন্নয়নের জন্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সঙ্গে কোন মামলায় মৌ স্বাক্ষর করেছে? শিক্ষা মন্ত্রণালয়, এমএসএমই মন্ত্রণালয়, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় এবং থাকছে আমাদের শ্রম মন্ত্রণালয়। ডেফিনেটলি অপশন নাম্বার সি অর্থাৎ দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রণালয় ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, তো এবার আমরা দেখব মূলত এক নজরে যে উত্তর, সে এক নজরে উত্তর কিছু, যেমন ট্রাম্প বনাম যে জেপি মর্গান, সেটা আমাদের রাজনীতি বিষয়ক, অর্থাৎ যেখানে 5 বিলিয়ন ডলারের মামলা চলেছে। IICDEM এর যে সম্মেলন, সেটা মূলত নিউ দিল্লিতে হয়েছে। ইসিআই নেট সেটিকে চালু করেছে। নেক্সট হচ্ছে ওপেন এআই প্লাস আমাদের গেটস ফাউন্ডেশন, সেটা আফ্রিকার যে স্বাস্থ্য, সেই আফ্রিকার স্বাস্থ্য সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। থাকছে এখানে গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ, যেটা কিনা আমাদের পেট্রোকেমিক্যাল ও টেক্সটাইলের সঙ্গে অ্যাসোসিয়েটেড। যদি আমরা ভারত ও নামিবিয়ার কথা বলে থাকি, তাহলে ভারত ও নামিবিয়ায় খনিজ প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত। আর অবশ্যই করে দক্ষতা মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, সেটি কার সঙ্গে সম্পর্কিত? সেটি সম্পর্কিত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌয়ের স্বাক্ষর, মৌয়ের সঙ্গে। তাহলে এই বিষয়গুলি কিন্তু অবশ্যই দেখতে হবে। দক্ষ রাজনীতি, আমাদের নির্বাচন, প্রযুক্তি, পরিবেশ, কৌশল এবং তারপরে থাকছে আমাদের দক্ষতা। ঠিক আছে, তো আমরা এক নজরে পুরো বিষয়টিকে দেখে নিলাম। এবার দেখবো আমাদের কোনোটা কি সংযোজন বা সম্ভাবনা রয়েছে। তো দেখো,
সবার প্রথমে আমাদের যে এআই এর ইনোভেশন তো অনেকদিন আগেই হয়ে গেছে, তোমরা সকলেই জানো। তো এই এআই ভারতবর্ষে প্রবেশ করেছে, ঠিক আছে, এবং যার কারণে প্রচুর মানে কর্মচারী বা প্রচুর বলতে পারো যে রীতিমতো ক্যান্ডিডেট তারা ভেঙে গেছে, এখান থেকে তারা বাদ পড়ে গেছে, তারা নেই। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা করা যাবে না, যতক্ষণ পর্যন্ত প্যাসেঞ্জার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমরা যদি তোমাদের বলে রাখি যে সংযোগ ও সম্ভাবনা, ঠিক আছে, মূলত এই যে এআই থেকে আমরা কৌশল পাচ্ছি একদিকে, অন্যদিকে আমরা স্বাস্থ্য পাচ্ছি। যদি আমরা সম্পদের কথা বলি, সম্পদের সঙ্গে আমাদের একদিকে কৌশল জড়িত, একদিকে আমাদের স্বাস্থ্য জড়িত, ঠিক আছে। তাহলে দেখো এআই এর সঙ্গে আমাদের যেমন ভারত সম্পর্কিত, তেমন আফ্রিকা সম্পর্কিত। সম্পদের সঙ্গে আমাদের নামিবিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, আবার আফ্রিকার সম্পর্ক রয়েছে। তো এই যে পুরো বিষয়টি কিন্তু আমরা এরকম ইনফোগ্রাফিক্সের মাধ্যমে দেখলাম, যাতে তোমাদের একদমই মনে থাকে সমস্ত বিষয়টি, ঠিক আছে। সো তাই তোমরা যারা আশা করি সকলের বোঝা গেছে, সকলের ক্লিয়ার হয়েছে। ক্লাসটিকে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, ঠিক আছে। আর অবশ্যই করে যারা WBSSC গ্রুপ সি এবং ডিকে টার্গেট করছো, হাতে আর সময় বেশি নেই, তাই এখনই কুইক রিভিশন সিরিজে যুক্ত হয়ে যাও এবং মক টেস্টটিকে অ্যাভেল করে নিও মাত্র 499 টাকায়। এর ওপরেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ফ্ল্যাট ডিসকাউন্ট 474 রুপিসে, ঠিক আছে। 474 যে রুপিস, সেই 474 রুপিসে অবশ্যই YT107 এই কোডটিকে ইউটিলাইজ করে, ঠিক আছে। আর অবশ্যই করে তোমরা চ্যাম্পিয়নের যে কুইক রিভিশন সিরিজ তোমরা এই বিষয়গুলিকে পেতে চলেছো, রাইট, এবং সেগুলো তোমরা অবশ্যই করে আমার যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাভেল করে নিতে পারো। 9836778123 এই নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করে ফেলো। সো ক্লাসটি যদি ভালো লাগে, মনে হয় ফ্রুটফুল ইউজফুল, তো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না একদমই, যারা নতুন যুক্ত হয়েছে চ্যানেলে, এবং অবশ্যই করে কমেন্ট করে জানিও কমেন্ট সেকশনে যে ক্লাসটি ঠিক এক্স্যাক্ট কেমন লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।